সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে ভারতকে খুশি করতে ভারতের প্রেসক্রিপশন মেনে নিতে শুরু করেছে ইউনূস সরকার। আজ নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। আপনারা তো ইতিমধ্যেই জানেন, নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে 13 তারিখ থেকে মিটিং করছে সিইসি। এখন পর্যন্ত 49টি দলের সাথে তারা মিটিং করেছে, কিন্তু 60টি নিবন্ধিত দলের সাথে তারা এখনো কোনো ধরনের মিটিংই করেনি বা তাদেরকে ডাকেওনি। সেই 60টি দল হচ্ছে জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র পার্টি, জাতীয় পার্টি জাপা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন। এদেরকে সংলাপে না ডাকা হলেও সিইসি থেকে আজকে পরিষ্কার বলা হয়েছে, যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের কোনো বাধা নেই। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন থেকে যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, তা অনেকটাই মীমাংসা হয়ে গেল। মানে আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, এটি প্রায় নিশ্চিত। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই জাতীয় পার্টিকে অনেকটাই একঘরে করে রাখা হয়, আর এটি করা হয় জামাতে ইসলামী, এনসিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের ইচ্ছার কারণে। এর জন্য ইউনূস সরকার কোনো ধরনের সংলাপে, সংস্কার কমিশনের মিটিংয়ে বা যে কোনো ধরনের জায়গায় অন্য দলকে আমন্ত্রণ জানালেও জাতীয় পার্টিকে কখনো আমন্ত্রণ জানায়নি। যদিও জাতীয় পার্টি এ ব্যাপারে বিভিন্ন সময় বলেছে আমাদেরকে কেন আমন্ত্রণ জানানো হয় না, কিন্তু তাদেরকে কোনো জবাবও দেওয়া হয়নি, আমন্ত্রণও জানানো হয়নি। এরপর আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়, তখন বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিকেও নিষিদ্ধের জন্য দাবি তোলে। বিশেষ করে জামাত, এনসিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ, এদের দাবি ছিল স্বৈরাচারের দোসর। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকে এখানে ছিল জটিল রাজনৈতিক ভোটের হিসাব, কারণ জাতীয় পার্টির এখনো একটি ভোট ব্যাংক আছে। এছাড়াও আওয়ামী লীগের সমর্থকরা যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, তাহলে জাতীয় পার্টি হবে আগামী দিনের বিরোধী দল। বিএনপির পর তারাই বাংলাদেশে সবচেয়ে বড় দল। তাই জাতীয় পার্টি যাতে সংসদে না আসতে পারে বা প্রধান বিরোধী দল হয়ে উঠতে না পারে, তাই এই সব দলগুলো, মানে ছোট ছোট দলগুলো, জামাত, এনসিপি, এলডিপি, এরা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে ছিল। কিন্তু এখন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে। আর এই যে নিষিদ্ধের দাবি, অনেকে মনে করে থাকে এই নিষিদ্ধের দাবি পূরণ হয়নি মূলত বিএনপির কারণে, কারণ বিএনপি বারবার বলেছে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধের বিপক্ষে। এখন প্রশ্ন ওঠে, বিএনপি তো আওয়ামী লীগেরও নিষিদ্ধের বিপক্ষে ছিল, কিন্তু সরকার তো আওয়ামী লীগকে ঠিকই নিষিদ্ধ করেছে। তাই সরকার চাইলেই জাতীয় পার্টিকে যে কোনো সময় নিষিদ্ধ করতে পারত, কেন করেনি? আর এটি হচ্ছে রহস্য, আর সেই রহস্যের নাম ভারত। আপনি মানুন বা না মানুন, জাতীয় পার্টির সাথে ভারতের একটি গভীর সুসম্পর্ক রয়েছে, সেটি এরশাদের আমল থেকেই। অনেকে তো বলে থাকে জাতীয় পার্টির সাথে ভারতের যে সম্পর্ক, তা নাকি আওয়ামী লীগের সাথেও নেই। এর প্রমাণ আমরা বারবার দেখতেও পেয়েছি। যেমন আওয়ামী লীগ সরকার যখন বিভিন্ন সময় একতরফা নির্বাচন করেছে, তখন এরশাদ এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, কিন্তু ভারতের চাপে বারবার জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। এছাড়াও আপনাদের মনে আছে কিছুদিন আগে ভিপি নূর জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে তার অফিসের সামনে মিছিল নিয়ে গেলে পুলিশ তাকে মেরে আত্মহত্যা করে দেয়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ভিপি নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পর্যন্ত যেতে হয়। একবার চিন্তা করে দেখেছেন, যে সরকার ছোটখাটো একটি মব নিয়ন্ত্রণ করতে পারে না, তার হঠাৎ এমন কি হলো যে ভিপি নূর, যে তাদের লোক, তাকে মেরে তক্তা বানিয়ে দিল? এবং কেন হলো, কারা করলো, আজ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। আর এটি আমরা জানতেও পারবো না, কারণ এই কাজটি করা হয়েছে একটি পরিকল্পনার অংশ হিসাবে। সরকার কার্যকর করেছে, কিন্তু পরিকল্পনা এসেছিল বাইরে থেকে, আর সেটি হচ্ছে ভারত। এখন আপনি বলতে পারেন, আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে ভারতের কথাতেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে? তাহলে আমি আপনাকে বলবো, মাত্র 3 দিন আগে ফিরে যান। মনে আছে 3 দিন আগে খলিলুর রহমান দিল্লি উড়ে যান কলম্বো সিকিউরিটি কনক্লেভে সম্মেলনে যোগ দিতে। এটি ছিল সিএসসির 7ম সম্মেলন। এই সম্মেলন এবার দিল্লি বা ভারতে হচ্ছে, তাই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে খলিলুর রহমান ভারতে যান। কিন্তু মজার বিষয় হচ্ছে, খলিলুর রহমান একদিন আগেই ভারত উড়ে যান। প্রশ্ন হচ্ছে কেন? আসলে এর উত্তর হচ্ছে, তিনি
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে একান্ত বৈঠক করতে চাচ্ছিলেন। আর মিটিংয়ের এজেন্ডা ছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন। ইউনূস সরকার আসার পর থেকেই বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে। ইউনূস মুখেই যতই ভারত বিরোধিতার কথা বলুক, তলে তলে তারা ভারতের সাথে একটি সুসম্পর্ক চায়। অতীতে বিভিন্ন সময় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারত খুব একটা আগ্রহ দেখায়নি। তাই ভারতের মনের বরফ গলাতেই খলিলুর রহমানের এই একদিন আগে উড়ে যাওয়া। খলিলুর রহমান অজিত ডোভালের সাথে একটি একান্ত বৈঠকও করেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে সেই বৈঠকে কি হয়েছে তা খোলাখুলিভাবে জানানো হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, গতকাল সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে সিএসসির কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। অজিত ডোভালকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। এটি একদম টিপিক্যাল বিবৃতি, এর থেকে খুব বেশি কিছু বোঝা যায় না, জানাও যায় না। কিন্তু ভারতের বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়াতে যদি আপনি চোখ রাখেন, তাহলে আপনি জানবেন খলিলুর রহমান ও অজিত ডোভালের এই বৈঠকে অজিত ডোভাল খলিলুর রহমানের হাতে এক লিস্ট ধরিয়ে দেন। সেই লিস্টে ছিল ভারত সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের কাছ থেকে কি কি চায়। সেই লিস্ট কত বড় এবং ওই লিস্টে কি কি ছিল সব বিষয়ে জানা না গেলেও তিনটি বিষয় পরিষ্কারভাবে জানা গেছে। আর প্রথমটি হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের মাখামাখি। এই যে সম্প্রতি পাকিস্তান থেকে সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা আসছে, বাংলাদেশের সামরিক সহায়তা নিয়ে কথা বলছে, এটি নিয়ে ভারত ভীষণ উদ্বিগ্ন। ভারত চায় না বাংলাদেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে এমন মাখামাখি করুক। আর দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের নিরাপত্তা। ভারত মনে করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বিভিন্ন জঙ্গি সংগঠন বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এছাড়া সম্প্রতি পাকিস্তানের এমন কিছু নেতা বাংলাদেশ ভ্রমণ করেছে যারা খোদ পাকিস্তানে নিষিদ্ধ। আর দিল্লির কার বোমা হামলার পর থেকে তো ভারতের এই বিষয়ে চিন্তা আরো বেড়ে গেছে। ভারতের বিভিন্ন মিডিয়া তো সরাসরি বাংলাদেশের দিকেই আঙুল তুলেছে। তাই ভারত তাদের নিরাপত্তা নিয়ে বিশাল কনসার্ন। বাংলাদেশকে তারা এই বিষয়ে সিরিয়াসলি নজর দেবার কথা বলেছে। আর 3 নম্বর হচ্ছে বাংলাদেশের নির্বাচন। ভারত চায় বাংলাদেশের ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেটি যেন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হয়। ভারত এখানে সরাসরি না বললেও ভারত আসলে ইনডাইরেক্টলি বলতে চেয়েছে আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে ইউনূসের পক্ষে এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যান তুলে তাকে নির্বাচনের সুযোগ করে দেওয়া সম্ভব না, কারণ মাত্রই হাসিনার রায় হয়েছে। এছাড়াও নির্বাচনের খুব একটা সময় নেই। এই সময় ব্যান তুলে নিলে নানা ধরনের সন্দেহ তৈরি হবে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এছাড়া ইউনূস নিজেই বিপদে পড়বেন। কিন্তু ভারতকেও দেখাতে হবে তারা ভারতের বিষয়গুলো আমলে নিয়েছে। তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইন্ডিয়াকে দেখানো হচ্ছে আমরা তোমাদের ব্যাপারগুলো কনসার্নে নিয়েছি, আমরা তোমাদের ব্যাপারে আন্তরিক, ধীরে ধীরে তোমাদের সব দাবি দাওয়াই মেনে নেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভারত কি এখন এতটুকুতে সন্তুষ্ট হবে? উত্তর হচ্ছে না, ভারতের চাওয়া আরো বিশাল। তাই ভারতের মন পেতে হলে ইউনূস সরকারকে এর চেয়েও আরো বেশি কিছু করে দেখাতে হবে। যতক্ষণ পর্যন্ত তা না করছে ততক্ষণ পর্যন্ত ইউনূস ভারতের মন পাবে না। আমার হাসি লাগছে অন্য জায়গায়। আমার হাসি লাগছে সেই সব জাতীয় নেতার প্রতি যারা মনে করেছিল খলিলুর রহমান ভারতে গেছে শেখ হাসিনাকে গ্রেফতার করে আনতে। আমার হাসি লাগে সেই সব জাতীয় নেতার প্রতি যারা মনে করে বাংলাদেশ ভারতকে চাপ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে। আল্লাহ, এই বুদ্ধি নিয়ে এরা নাকি জাতীয় নেতা, এরা নাকি কোনো রাজনৈতিক দলের প্রধানও। শেখ হাসিনাকে আনবে না, হাতে লিস্ট ধরায় দিছে। এখন সেই লিস্ট পূরণ করার জন্য ইউনূস ব্যস্ত হয়ে পড়ছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে রিয়েলিটি। আপনাদের বলবো রিয়েলিটি মাইনা নাও। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর
ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।